আমি আজকে শুরু করছি মিয়োসিস কোষ বিভাজন। এখন যেটা মাধ্যমিকের সিলেবাসে তোমাদের ডিটেইল মিয়োসিস কোষ বিভাজন কিন্তু নেই। মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে এবং তার যে একটা ছবি সেটা তোমরা প্রথম পিডিএফ ফাইলে পেয়ে গেছো। আজকে তার কিছু অংশ যেটা তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত সেই অংশটুকু আজকে আমি তোমাদের বলবো। কিন্তু ওই অংশগুলো বলতে গিয়ে মিয়োসিস কোষ বিভাজনটা অল্প আমাকে ডেসক্রাইব করতেই হবে, তা না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। মিয়োসিস কোষ বিভাজন যাকে এটা মাইটোসিসের মতনই এটাও কিন্তু একটা পরোক্ষ কোষ বিভাজন। আমরা মাইটোসিসে দেখেছি মাইটোসিস একটা পরোক্ষ কোষ বিভাজন, মিয়োসিসও পরোক্ষ কোষ বিভাজন এবং অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। তো এই মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে এটাকে হ্রাস বিভাজন বলা হয়েছে সেটাও তোমরা প্রথম পিডিএফ এ পেয়ে গেছো। হ্রাস বিভাজন বলা হয়, সেটা সংজ্ঞা থেকে আমরা পাচ্ছি। মিয়োসিস কোষ বিভাজন কি? মিয়োসিস কোষ বিভাজন হলো যেখানে একটা জনন মাতৃকোষ, ডিপ্লয়েড জনন মাতৃকোষ, সেটা বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড 4টি অপত্য কোষ তৈরি করে এবং যেখানে ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। এবং এই বিভাজন প্রক্রিয়াটার মধ্যে আমরা দেখতে পাবো যে প্রথমে একটা হ্রাস বিভাজন, অর্থাৎ ক্রোমোজোম হ্রাস পায় এবং তারপরে কিছু সদৃশ্য বিভাজন যেটা তোমরা মাইটোসিসে পড়লে, একদম সিমিলার মাইটোসিস বিভাজন যা আমরা দ্বিতীয় মিয়োসিসে ঠিক তাই পাবো। মিয়োসিস 1 যেটা, সেটা বলার আগে আমি সংজ্ঞাতে আরেকবার আসি যে মিয়োসিস কোষ বিভাজন যেটা ডিপ্লয়েড জনন মাতৃকোষ, ভালো করে এটা মনে দাও যে জনন মাতৃকোষে ঘটে এবং মাইটোসিসে আমরা দেখেছিলাম সেটা দেহ কোষে ঘটে, তাই তো? এই মূল পার্থক্যটা কিন্তু রয়েছে, এটা জনন মাতৃকোষ আর এটা দেহ কোষে ঘটে। এবং এখানে হ্রাস বিভাজন হচ্ছে, কথাটা হলো হ্রাস, কথাটা কেন বলা হচ্ছে, কিসের হ্রাস? ক্রোমোজোমের সংখ্যার হ্রাস। মাইটোসিস এবং মিয়োসিসের মূল পার্থক্যটাই এখানে এসে যায়। মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের হ্রাস হয়, কিন্তু মাইটোসিসে হয়, তোমরা আগের দিন পড়লে, মাইটোসিসে কিন্তু ক্রোমাটিডের হ্রাস হয়, ক্রোমাটিড গুলো হ্রাস হয়, হ্রাস হয় না, ক্রোমাটিডের বিভাজন হয়, হ্রাস কথাটা এখানে বলা উচিত না, ক্রোমাটিডের বিভাজন হয়। এবার মিয়োসিস কোষ বিভাজন যেখানে জনন মাতৃকোষ বিভাজিত হয়ে তার অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ তৈরি করে, সেটা হয় কোথায়? কোথায় ঘটে মিয়োসিস প্রক্রিয়া? কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে বললাম, কিন্তু উদ্ভিদ বা প্রাণী দেহে কোথায় ঘটে? যখন প্রাণী দেহে শুক্রাশয় ডিম্বাশয়ে যখন ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি হয়, সৃষ্টি হয়, তখন মিয়োসিস প্রক্রিয়া ঘটে। এবং উদ্ভিদের ক্ষেত্রে যখন পুংরেণু মাতৃকোষ এবং স্ত্রীরেণু মাতৃকোষের পুংরেণু এবং স্ত্রীরেণু তৈরি হওয়ার সময় মিয়োসিস প্রক্রিয়া ঘটে থাকে। এটা যে কোথায় ঘটে? এবার মিয়োসিসের ক্ষেত্রে আমি যেটা বললাম, প্রক্রিয়াটা তোমাদের নেই, কিন্তু কতগুলো বিশেষ ঘটনাগুলো রয়েছে। তাহলে ঘটনাগুলো বলতে গেলে প্রক্রিয়াটা আমাদের একটু আসতেই হয়। যেটা প্রথমেই বলবো যে মিয়োসিস কোষ বিভাজনে জনন মাতৃকোষে দুটো একই প্রকৃতির একই আকারে দুটো ক্রোমোজোম পাশাপাশি আসে, একই আকৃতির দুটো ক্রোমোজোম পাশাপাশি আসে, যার জিনের বিন্যাসগুলো কিন্তু একটা পিতৃ ক্রোমোজোম, একটা মাতৃ ক্রোমোজোম। এবং এদেরকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, বাংলায় সমসংস্থ ক্রোমোজোম। বইয়ে দেখবে লেখা আছে সমসংস্থর পাশে হোমোলোগাস ক্রোমোজোম, অবশ্যই ইংরেজিগুলো পড়বে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম কারা? যেখানে ডিপ্লয়েড কোষে
দুটো একই আকৃতি, একই জিন বিন্যাস সমন্বিত ক্রোমোজোম পাশাপাশি জোটবদ্ধ হয়, তাকে আমরা বলছি সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম পাশাপাশি জোট বাঁধছে, এই যে জোট বাঁধছে দুটো ক্রোমোজোম, একে বলা হয় ডায়াড। দুটো ক্রোমোজোম ডায়াড, কেমন? এবার পাশাপাশি এলো ডায়াডের আরেকটা নাম বলা হয় বাইভ্যালেন্ট। যা ডায়াড তাই বাইভ্যালেন্ট। তাহলে সমসংস্থ ক্রোমোজোমের সাথে আমরা ডায়াড আর বাইভ্যালেন্ট পেলাম। এবার ডায়াড আর বাইভ্যালেন্ট ক্রোমোজোম থেকে তারপরেই দেখা যায় যে প্রতিটা ক্রোমোজোম তারা দুটো আলাদা আলাদা ক্রোমাটিডে বিভক্ত হয়ে যাচ্ছে। এদেরকে বলা হয়, একই ক্রোমোজোমের দুটো অংশকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। দুটো ক্রোমাটিডে ভাগ হয়ে গেছে, এখানে দুটো এখানে দুটো, তাহলে কটা আছে? 1 2 3 4, এরা হলো টেট্রাড, 4টে টেট্রাড। এই অবধি হলো। তারপরেই হচ্ছে মিয়োসিস 1 প্রক্রিয়া, যেখানে আমরা দেখছি ক্রোমোজোমগুলো একটা দুটো ক্রোমাটিড নিয়ে ক্রোমোজোম, পিতৃ ক্রোমোজোম যদি আমি এটা ধরি, তাহলে পিতৃ ক্রোমোজোম আলাদা হয়ে গেল, মাতৃ ক্রোমোজোম আলাদা হয়ে গেল, তাহলে এখানে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম নিয়ে আলাদা হয়ে গেল। এই হচ্ছে হ্রাস বিভাজন ঘটল। তাহলে এটা হলো হ্রাস বিভাজন। মিয়োসিস 1 হচ্ছে হ্রাস বিভাজন, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। পরের ধাপে দেখো, এখানে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হচ্ছে না, এখানে ক্রোমোজোম সংখ্যাটা একই থাকছে, সেটা হচ্ছে সমবিভাজন। তাহলে এই যে ঘটনাগুলো ঘটলো, এটা দুটো ধাপে ঘটলো, মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 বলছি। এখানে ডায়াড বাইভ্যালেন্ট টেট্রাড আমরা বললাম। এর সাথে আমি আরেকটা বিষয় বলি, এই যে সমসংস্থ ক্রোমোজোমগুলো পাশাপাশি বাইভ্যালেন্ট অবস্থায় আছে, এই বাইভ্যালেন্ট অবস্থায় রাখতে যে দুটো ক্রোমোজোম আমি আলাদা, একদম শুরুতেই দেখো দুটো ক্রোমোজোম পাশাপাশি রয়েছে, এরা পাশাপাশি থাকার জন্য কতগুলো নিউক্লিয় প্রোটিন পদার্থ এদেরকে আটকে রাখে। কেমন? যতক্ষণ না এরা আলাদা হচ্ছে, আলাদা হওয়ার আগে অবধি এদেরকে আটকে রাখছে। এই যে পদার্থ, নিউক্লিয় প্রোটিন যে পদার্থ, তাকে বলা হয় সাইন্যাপটোমাল কমপ্লেক্স। সাইন্যাপটোমাল কমপ্লেক্স। এই অবধি আমরা বুঝলাম, কিন্তু তারপর হ্রাস বিভাজনের ক্ষেত্রে আরো কিছু ঘটনা ঘটবে, যেখানে আমরা এই দশাটা একবার দেখি। মিয়োসিস পদ্ধতিটা, মিয়োসিস 1 এবং মিয়োসিস 2, দেখো ছকের মধ্যে যেটা লেখা আছে, মিয়োসিস 1 কে হেটারোটাইপিক বিভাজন বলা হয়। কেন বলা হয়? না, এখানে ক্রোমোজোম সংখ্যাটা যেহেতু আলাদা হয়ে যায়, মায়ের ক্রোমোজোম থেকে অপত্যের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় বলে এটা হচ্ছে হেটারোটাইপিক। কিন্তু হোমোটাইপিক বলা হয় মিয়োসিস 2, যেটা সম্পূর্ণভাবে মাইটোসিস বিভাজন, একই রকম। এখানে ক্রোমোজোম সংখ্যার কোনো হ্রাস নেই, সদৃশ্য বিভাজনের মতো। মায়ের যা ক্রোমোজোম সংখ্যা, অপত্যর তাই, তাই জন্য এখানে এটাকে হোমোটাইপিক বলা হয়। এই মিয়োসিস 1 এর ক্ষেত্রে এটা খুব দীর্ঘ একটা দশা এবং অত্যন্ত জটিল দশা। এক্ষেত্রে প্রফেজের 5টা দশা থাকে: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াগাইনেসিস। আমাদের ডিটেইল কিছু পড়তে হবে না, কিন্তু যেটা জানার জন্য বলছি, এই যে আমরা বাইভ্যালেন্ট ডায়াড টেট্রাড বললাম, এগুলো প্রফেজে কখন হয় বা মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে কি থাকে, কখন হয় সেটা জানা দরকার। আমি শুধু জেনে গেলাম যে এখানে আছে, কিন্তু কখন হয় আমি জানি না, এটা তো কাজের কথা নয়। লেপ্টোটিন দশা, জাইগোটিন দশা, এই অবস্থায় অবধি কিন্তু বাইভ্যালেন্ট অবস্থায় থাকছে, দেখা যায় ক্রোমোজোমকে। কিন্তু যেই প্যাকাইটিন দশা এলো, তখনই টেট্রাড তৈরি হলো।
তাহলে যদি বলা হয় টেট্রাড কখন হয়, তুমি বলতে পারো প্যাকাইটিনে টেট্রাড হচ্ছে, অর্থাৎ 4টে ক্রোমাটিড আমরা দেখতে পাচ্ছি। এবং এই সময়তেই যেটা দেখা যায়, আরেকটা বিশেষ ঘটনা যেটা ঘটে, তোমরা নামটা পড়ছো কিন্তু কাকে বলে জানো না, ক্রসিং ওভার। ক্রসিং ওভার এবং একই সাথে কায়াসমা। ক্রসিং ওভার যে বিষয়টা, সেটা ঘটে এই প্যাকাইটিন উপদশায়। কি ঘটে না, এই যে 4টে টেট্রাড না, 4টে ক্রোমাটিড আলাদা আলাদা ভাবে আমরা দেখলাম, যদি এভাবে দেখি এরকম ভাবে রয়েছে এরা। এই সময়তে একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। এখানে লাল দিয়ে যে দুটো লেখা, এরা সিস্টার। আর এই ক্রোমোজোমের ক্রোমাটিড আর এই ক্রোমোজোমের ক্রোমাটিড, এরাও সবুজ দুটো সিস্টার, কিন্তু একটা লাল আর এই সবুজ এরা হচ্ছে নন সিস্টার। ক্রসিং ওভারের ক্ষেত্রে কি হয়, নন সিস্টার ক্রোমাটিডগুলো এই সময় নিজেদের মধ্যে অংশ বিনিময় করে। কিভাবে করে? খুব ইন্টারেস্টিং এটা। এর খানিকটা অংশ এর সাথে যুক্ত হয়ে যায়, এর খানিকটা অংশ এখানে চলে আসে, আর এর খানিকটা অংশ এখানে চলে আসে। কিন্তু ঘটনাটা ঘটার আগে এখানে একটা ক্রস মতো হয়ে যায়, এরকম হয় আর ঠিক এরকম হয়। ঘটনাটা অনেকটা এইরকম আর এইরকম। এই যে একটা এক্স এর মতো আকৃতি আমরা প্যাকাইটিন দশায় দেখতে পাচ্ছি, যাকে বলা হয়, এই ঘটনাটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। আর এই এক্স আকৃতির যে অংশটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় কায়াসমা। এবং কায়াসমা ক্রসিং ওভার দুটোই কিন্তু ঘটছে কোন দশায় বলতো? প্যাকাইটিন উপদশায়। এবং কেন এটা ইম্পর্টেন্ট? এই দুটো ক্রোমাটিড তাদের অংশ বিনিময় করলো, তার মানে কি এর জিনগুলো, এর জিনের বিন্যাস আর এর জিনের বিন্যাস কিন্তু আলাদা হয়ে গেল এবং সম্পূর্ণ নতুন ধর্ম তৈরি হলো। আমরা যেটা দেখি যে মিয়োসিস, যার প্রধান একটা তাৎপর্যের মধ্যে এটা আসে যে প্রজাতির থেকে প্রজাতির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কিন্তু এই জায়গায় স্থির হয়ে যায়। দেখো এখানে সেই প্রজাতির বৈশিষ্ট্য কিন্তু পাল্টে যাচ্ছে, কারণ জিনের গঠন পাল্টে গেল। তাহলে বিবর্তনের রসদ এই জায়গাটা, বিবর্তন যে হচ্ছে, প্রত্যেকটা প্রজাতির মধ্যে নানা রকম বিবর্তন আসছে, সেই বিবর্তনের মূল জায়গাটা হলো এখানে মিয়োসিসের ক্রসিং ওভার, যেখানে জিনের গঠনটা, ক্রোমাটিডের মধ্যে জিনের গঠনগুলো আলাদা হয়ে গেল, তারা অংশ বিনিময় করে। তাহলে তোমাদের সিলেবাসে ক্রসিং ওভার কায়াসমা অবধি আছে, কিন্তু কোথায় হয় সেটা যদি না জানি আমরা, এই জানাটুকুর জন্যই তোমাদের আমি এইটুকু বললাম। তোমাদের কিভাবে লেপ্টোটিন জ্যানোটিন হবে অত ডিটেইল তোমাদের পড়তে হবে না। এবার ডিপ্লোটিন ডায়ানাইসিস পরপর চললো, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ঠিক একইভাবে আমরা মাইটোসিসে যেমন পড়েছিলাম ঠিক একইভাবে হবে, শুধু যেটা একটু আলাদা যে এখানে ক্রোমোজোমগুলো আলাদা হয়ে গেল, ক্রোমোজোমগুলো আলাদা হয়ে গেল। আর মাইটোসিসে দেখেছিলাম আমরা ক্রোমাটিডরা আলাদা হয়ে গিয়েছিল। এবং এখানে মিয়োসিস 1 শেষ হয় এবং তারপর শুরু হয় মিয়োসিস 2, যেটা হোমোটাইপিক এবং পুরোপুরি মেটাফেজের মতো। এবার এখানে দেখো আমি লিখেছি ইন্টারকাইনেসিস। কাকে বলে ইন্টারকাইনেসিস? ইন্টারকাইনেসিসকে আরেকটা বলা হয় ইন্টারফেজ 2 ও বলা হয়। এটা কাকে বলে? অনেক সময় দেখা যায় মিয়োসিস 1 এর পর কোষ একটু বিশ্রাম নেয় এবং তারপর মিয়োসিস 2 শুরু হয়। কেন বিশ্রাম নেয়? আমরা কোষ চক্রে দেখেছিলাম ইন্টারফেজ দশা, যেটা বলেছিলাম না, ইট বালি দিয়ে যখন বাড়ি তৈরি হয় আমরা আগে সেগুলো জড়ো করি, তাই তো? জড়ো করি, তারপর বাড়ি তৈরি করি। তাই এই সময়টায় কোষ তার নিজের রসদগুলো তৈরি করতে থাকে। ইন্টারফেজ, ইন্টারকাইনেসিসকে ইন্টারফেজ 2 বলা হয় যে মিয়োসিস 1 এর পর কিছুটা সময় বিশ্রাম নিয়ে সে তার রসদ সংগ্রহ করে মিয়োসিস 2 শুরু করে। কিন্তু এখানে একটা
পার্থক্য কিন্তু ইন্টারফেস 1 ইন্টারফেস 2 এর সাথে আছে। সেটা কি? সেটা হলো এখানে কিন্তু ডিএনএ সংশ্লেষ হয় না, আরএনএ প্রোটিন হচ্ছে কিন্তু ডিএনএ সংশ্লেষ হচ্ছে, যেটা ইন্টারফেস 2 এবং ইন্টারফেস 1 এর সাথে একটা মূল পার্থক্য। এবার মিয়োসিস 1 থেকে মাঝে ইন্টারকাইনেসিস, তারপর মিয়োসিস 2 হলো, তখন সেটাকে বলছি আমরা সাকসেসিভ মিয়োসিস। আবার অনেক সময় দেখা যাচ্ছে ইন্টারকাইনেসিস হলো না, সঙ্গে সঙ্গে মিয়োসিস 2 শুরু হয়ে গেল, তখন সেটাকে বলা হচ্ছে সাইমালটেনিয়াস মিয়োসিস। আমাদের সিলেবাস অনুযায়ী হয়তো এই শব্দগুলোর ব্যাখ্যা করলেই হয়ে গেল, কিন্তু মূল যেটা জানতে হবে মিয়োসিস কেন দরকার, প্রকৃতিতে মিয়োসিস কেন দরকার। মিয়োসিসকে যেটা প্রধান প্রয়োজন সেটা হলো ক্রোমোসোমে প্রতিটা প্রজাতির ক্রোমোসোম সংখ্যা নির্দিষ্ট রাখার জন্য। এই মিয়োসিস যদি না হতো তাহলে প্রজাতি ধ্বংস হয়ে যেত, কোনো প্রজাতির অস্তিত্বই থাকতো না। তুমি ভেবে দেখো, এখানে যদি ক্রোমোসোম সংখ্যা হ্রাস না হতো তাহলে তো ক্রোমোসোম ডাবল হতে হতে 2n 4n 8n 16n হলে বেড়ে যেত। ভেবে দেখো আমাদের মানবদেহে কত 2n সমান সমান আমরা জানি কত 46, তাই তো? 2n হলো 46, n হলো 23। এবারে এখানে যদি 46টা বিভাজিত না অর্ধেক না হতো তাহলে এখানে 46 ইন্টু 2 হয়ে বেড়ে যেত তো, তাই তো? তাহলে ডাবল হয়ে যেত, এবং সেটা হচ্ছে না, এখানে 23 হয়ে গেল, অর্ধেক অর্ধেক হয়ে গেল। তাহলে এখানে অর্ধেক হলো বলে প্রত্যেকটা প্রজাতিতে, তাহলে ক্রোমোসোম সংখ্যাটা মানবদেরটা দিয়ে উদাহরণ দিলাম, প্রত্যেক ক্ষেত্রেই তাই, যে 23টা করে যে অর্ধেক হয়ে যায়, শুক্রাণু ডিম্বাণু আলাদা হয়ে গেল, এই যে অর্ধেকটা হয়ে গেল বলে প্রজাতির ক্রোমোসোম সংখ্যা ধ্রুবক রাখা, সেটা হচ্ছে মিয়োসিসের প্রধান তাৎপর্য। দ্বিতীয় এবং আরেকটা ইম্পর্টেন্ট হলো যেটা আমি এখানে বলছিলাম, যে প্রকরণ বা ভেদ বৈশিষ্ট্য, প্রজাতির থেকে প্রজাতির মধ্যে বৈশিষ্ট্য। একটা আম গাছে একরকম আম হচ্ছে, কিন্তু দেখা গেল কিছুদিন বাদে আরেকটা ওই প্রজাতির আম গাছে অন্যরকম আম হলো, আরো মিষ্টি, আরো ভালো খেতে। কেনই আলাদাটা হলো? তাদের কিছু একটা ক্রোমোসোমের জিনের বিন্যাসে আলাদা হয়ে গেছে, যার জন্য এই বৈশিষ্ট্যগুলো পাল্টে 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 যাচ্ছে। তাহলে এটা গেল। আরেকটা হলো মিয়োসিসের আরেকটা ইম্পর্টেন্ট তাৎপর্য, গ্যামেট তৈরি। গ্যামেট, মিয়োসিস ছাড়া গ্যামেট তৈরি হবে না, শুক্রাণু ডিম্বাণু তৈরিই হবে না মিয়োসিস যদি না হয়, মিয়োসিস। এবং একই সাথে আমি মাইটোসিসের তাৎপর্যটাও বলি। মাইটোসিসটাও কেন দরকার? না দেহের বৃদ্ধির জন্য দরকার। একটা ভ্রূণ থেকে ধীরে 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 একটা পূর্ণাঙ্গ প্রাণী বা উদ্ভিদ যাই বলে তৈরি হচ্ছে, সেটা মাইটোসিস না হলে হবেই না। আবার কোথাও কেটে গেল, ছড়ে গেল, সেই ক্ষতস্থানটাকে যখন আবার রিপেয়ার হচ্ছে, তাই তো? সে রিপেয়ার হওয়ার জন্যও মাইটোসিস দরকার। তোমরা জানো টিকটিকির লেজ পড়ে যায়, তারা গাছের বাহু খসে যায়, তাহলে সেক্ষেত্রে আবার যে তৈরি হচ্ছে কোন পদ্ধতিতে, তখন কিন্তু মিয়োসিস না, তখন মাইটোসিস। বুঝা গেল? তাহলে মাইটোসিস মিয়োসিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তাৎপর্যগুলো হলো এগুলো। আর এদের পার্থক্যটাও তোমরা এবারে বুঝে গেলে। মিয়োসিস এবং মাইটোসিসের পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছো। মূল পার্থক্যটাই হলো মিয়োসিস জনন কোষে, জনন মাতৃকোষে হয়, এটা দেহ মাতৃকোষে হয়, এটা সদৃশ বিভাজন, মাইটোসিস সদৃশ, এটা হ্রাস বিভাজন। বুঝতে পারছো? এখানে চারটে, মিয়োসিসের ক্ষেত্রে 4টে অপত্য কোষ তৈরি হয়, মাইটোসিসে তোমরা দেখেছো 2টো অপত্য কোষ তৈরি হয়। আশা করছি তোমরা বুঝতে পারলে, তাই তো? খুব ভালো করে মিয়োসিস পড়ো, প্রত্যেকটা ধাপ একে একে পড়ো। এগুলো ডিটেল পড়ার দরকার নেই, কিন্তু যখন ক্রসিং ওভার করছো, ক্রসিং ওভার একে করবে। মাইটোসিসের ক্ষেত্রে আমি বলেইছি তোমাদের খুব ভালো করে প্রতিটা স্টেজ একে পড়বে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটা এবছর এসে গেছে বলে পরের বছর আসবে না তা না, মাধ্যমিকে এখন রিপিট করছে। ছবি এঁকে পড়ো, এবং যেটা সবসময় বলি আমি, পড়ার সময় একটা রাফ খাতা পাশে রাখবে এবং এঁকে এঁকে প্রতিটা স্টেজ পড়বে। এবং যে টেকনিক্যাল শব্দগুলো আমরা করি, অত্যন্ত শক্ত অনেক শব্দ করি, সেগুলো লিখে 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 পড়ো, তাহলে আর ভুলবে না।
কেমন? খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। আজ এই পর্যন্ত।